বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা আমাদের একদম শেষ ভিডিও। আমাদের কেমিস্ট্রি কোন টপিক গুলো আমরা একদম মিস করবো না, এবং যে টপিক গুলো থেকে আমাদের কোশ্চেন একদম আসার মতো এরকম টপিক গুলো আমরা সিলেক্ট করছি, এবং সেখান থেকে আমরা জাস্ট বলবো যে কোন কোন জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো থেকে কিরকম কোশ্চেন আসতে পারে, জাস্ট এইটুকু। ঠিক আছে? তো এটা আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ভিডিও, যেখানে আমরা অলরেডি জৈব যৌগিত আলাদাভাবে করে দিছি। এখন আমরা বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো একখানে করে, এটাই আমাদের একদম শেষ ভিডিও ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে যে আমাদের এই জিনিসটা লাগবে। হ্যাঁ, যে এসটিপি এসএটিপি এগুলার কোনটার ক্ষেত্রে তাপমাত্রা কত, কোনটার ক্ষেত্রে আমাদের চাপ কত, তারপর হচ্ছে কোনটাতে কতটুকু আমাদের মোলারিটি, হ্যাঁ মানে হচ্ছে আয়তন কতটুকু, এই জিনিসগুলো লাগতেছে। ঠিক আছে? যেরকম হচ্ছে এসটিপি তে কি, এসটিপি তে আমাদের আদর্শ চাপ 1 অ্যাটমসফিয়ার, যদি প্যাসকেলে ভাবি তাহলে হচ্ছে 101 325 প্যাসকেল, আর কিলো প্যাসকেল হচ্ছে 1000 দিয়ে ভাগ দিতে হবে, এই তো। আর এখানে হচ্ছে আমাদের তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, তাই কি না? আচ্ছা, তারপরে যদি যাই সেটা হচ্ছে আমাদের ওয়েট। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এই যে এখানকার আমাদের যে আহ, কি বলে এটাকে, ওয়েট। হ্যাঁ, তো আমাদের এখানে হচ্ছে এসএটিপি আর এসটিপি। তো এসএটিপি তে অলরেডি আমরা জানি যে 1 অ্যাটমসফিয়ার, তারপর হচ্ছে এটা প্যাসকেলে কতটুকু, এবং এটা কত ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে? এবং এখানকার আমাদের যে আয়তন সেটা হচ্ছে 22.4, 22.4, তাই কি না? তাহলে 22.4, আর এসিটিভির ক্ষেত্রে একটু আলাদা, 24.789। হ্যাঁ, 24.789। আর এখানে আমাদের চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল। কত? 100 কিলো প্যাসকেল। ঠিক আছে? আচ্ছা, আর এখানকার কক্ষ তাপমাত্রাটাকে আমরা এখানে মেন ধরি, এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তাহলে আমাদের এই জায়গাগুলো কোনোভাবেই মিস করা যাবে না। ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আসার মতো চান্স খুবই হাই। ওকে, আসেন তারপরে। এখান থেকে আমাদের বডের মাত্রাগুলো অবশ্যই লাগবে। যে যদি 1 থেকে 2 হয়, আমরা তো জানি যে 1 আর 2 রোল খুবই ভালো, তাই কিনা? 1 আর 2 রোল খুবই ভালো, 3 রোল মোটামুটি ভালো, তারপর 6 যে সে কিন্তু মানে দূষণ শুরু হয়ে গেছে, তাই কিনা? 10 হলে খুবই মানে দূষণ মুক্ত খারাপ, আর যদি 20 তার মানে খুবই খারাপ, তাই কিনা? তাহলে আমাদের এই বডের মানগুলো অবশ্যই লাগতেছে। হ্যাঁ, ওকে। তারপরে যদি যাই, আমাদের এই চারটা অবশ্যই লাগবে। বলবে যে আমাদের হু কর্তৃক অনুমোদিত সর্বোচ্চ মাত্রা কত, কিসের? পিএইচ এর। পিএইচ এর হচ্ছে 6.5 থেকে 8.5। ডিও হচ্ছে কত আমাদের? 5 থেকে 6 ppm। বড যেটা সেটা হচ্ছে 6। হ্যাঁ, আর বডের চেয়ে যেহেতু সিওডি বড়, তাহলে এটা হচ্ছে সিওডি হচ্ছে 10। ঠিক আছে? সিওডি হচ্ছে 10, তাহলে সিওডি 10, বড হচ্ছে 6। টিডিএস হচ্ছে 500 ppm, আবার এনএসিএল বা আমাদের খাবার লবণ এটাও 500। তাহলে এই 5 আর 7 একসাথে মনে রাখা যায়, টিডিএস আর এনএসিএল দুটাই হচ্ছে কি 500 করে। আর ক্যালসিয়াম একটা মনে রাখা লাগবে না অত, ম্যাগনেসিয়াম একটাও লাগবে না, এটা জাস্ট 100 আর হচ্ছে 150। ঠিক আছে? এটা অতটা ইম্পর্টেন্ট না। অন্য যে কটা বলছি এগুলা খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে রেঞ্জ গুলা। ওকে, আসেন তারপর আমরা প্রতিটা মৌল যেগুলো আছে ভারী মৌল, সেই ভারী মৌল গুলো থেকে আমাদের বলে যে এই নিচের কোড দ্বারা হচ্ছে এটি হয়, নিচের কোনটি দ্বারা ক্যারাটিনাইজেশন হয়, কোনটা দ্বারা ব্ল্যাক ফুড ডিজিজ হয়। এই জন্য এই জায়গাগুলো মিস দেওয়া মানেই নাম্বার লস। ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে আর্সেনিক নিয়ে প্রথম কথা। আর্সেনিক আমাদের হচ্ছে কি কি হয়? আর্সেনিকোসিস হয়, তারপর ব্ল্যাক ফুড ডিজিজ হয়, ক্যারাটিনাইজেশন হয়। এরপরও আমাদের যে ফ্যাটি লিভার সেটাও হয়। এবং আমাদের অন্যতম যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের এটা কারণে ক্যান্সার কোষের বৃদ্ধি ঘটে, যার কারণে আমাদের যাদের হচ্ছে আর্সেনিক যুক্ত পানি খাই আমরা, তাদের ফুসফুস ক্যান্সার এবং স্কিনের ক্যান্সার হয়ে মারা যায় অনেকেই। ঠিক আছে? তাহলে ব্ল্যাক ফুড ডিজিজ, এবং এটা মনে রাখতে হবে যে এর সূর্য সীমা হচ্ছে হাইয়েস্ট 0.05 ppm, হাইয়েস্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আর্সেনিক। ঠিক আছে? এটা হচ্ছে আর্সেনিক থেকে। আসেন পরে যাই। এরপর আমাদের যেটা সেটা হচ্ছে ক্যাডমিয়াম। কি? ক্যাডমিয়াম। তো ক্যাডমিয়াম, সরি সরি, এটা হচ্ছে ক্রোমিয়াম। হ্যাঁ, ক্রোমিয়াম এটা। তো আমাদের ঠিক করে নিই। তাহলে এটা আমাদের যেটা সেটা হচ্ছে ক্রোমিয়াম। হ্যাঁ, ক্রোমিয়াম। ক্রোমিয়ামে আমাদের কি কি মনে রাখতে হবে? যে ক্রোমিয়াম হচ্ছে আমাদের যে ট্যানারি বর্জ্য হিসেবে আউট হয়ে যায়, তাই কিনা? এবং এখানে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এই যে আরবিসি তে লৌহ শোষণ বাধা পায়, কিসের কারণে? আমাদের এই ক্রোমিয়ামের কারণে। ঠিক আছে? এবং ক্রোমিয়াম কোনটা অধিক অধিক মানে মারাত্মক? সেটা হচ্ছে এই 6 নম্বরটা, মানে ক্রোমিয়াম 6+, এটা হচ্ছে অধিক অধিক মারাত্মক। ঠিক আছে? আচ্ছা,
তারপর এখানে হচ্ছে এই যে হিমোগ্লোবিনের এটা হচ্ছে কমপ্লেক্সের মতো Fe2+ আয়নটাকে ক্রোমিয়াম হচ্ছে প্রতিস্থাপন করে, যার কারণে এটি কি আমাদের হিমোগ্লোবিনে বা আরবিসি তে লৌহ যে শোষণ হয় সেটা হচ্ছে বাধা পায়। ঠিক আছে, তাই কিসের কারণে? ক্রোমিয়ামের কারণে। তারপরে কোথা থেকে পাওয়া যায়? ট্যানারি থেকে পাওয়া যায়। ঠিক আছে, ওকে। তারপর পরতে আসি। হ্যাঁ, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের লেড বা হচ্ছে প্লাম্বাম। ঠিক আছে, তো লেডের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এটা হাইয়েস্ট, মানে বলা যায় 50 ppb এবং এটার কারণে মারি নীলাভ হয়। এটার কারণেও হচ্ছে আমাদের রক্ত শূন্যতা দেখা দেয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এরা হলো ওই যে আমাদের গর্ভবতী মা যারা, তারা হচ্ছে মৃত সন্তান প্রসব করে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আইকিউ হ্রাস পায় কাদের? শিশুদের আইকিউ হ্রাস পায়। হ্যাঁ, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে আইকিউ হ্রাস পায় কোন মৌলের কারণে? এটা হচ্ছে প্লাম্বাম বা লেড। হ্যাঁ, ওকে। তারপর আমাদের ক্যাডমিয়াম। ক্যাডমিয়ামটা অনেক বড় এবং এটা থেকে মোটামুটি ভালো কিছু আসে। এবং ক্যাডমিয়াম এর ক্ষেত্রে আমাদের অনেক কাহিনী, বাট মেইনলি হচ্ছে অস্থি ভঙ্গুরের ক্ষেত্রে ক্যাডমিয়াম দায়ী। অস্থি ভঙ্গুর মানে আমাদের হাড্ডি গুলা নরম, মানে তাড়াতাড়ি ভাঙে যায়। এটার অন্যতম কারণ হচ্ছে ক্যাডমিয়াম। হ্যাঁ, কারণ ক্যাডমিয়াম হচ্ছে আমাদের ক্যালসিয়াম প্রতিস্থাপন করে। ওকে, এরপর ইটাই ইটাই আউচ আউচ, ইটাই ইটাই আউচ আউচ, এটা কার কারণে হয়? ক্যাডমিয়াম দূষণের কারণেই হইতো। হ্যাঁ, ঠিক আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যাগুলা, যে ক্যাডমিয়ামের কারণে কিডনি নষ্ট হয়। তারপর প্রোস্টেট ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সার, দুটাই কিসের কারণে? আমাদের ক্যাডমিয়ামের কারণে হয়। ঠিক আছে, এবং লাস্টেরটা জাস্ট যে বিভিন্ন বিপাকীয় মেটাবলিক যে অস্বাভাবিকতা, সেগুলো কিসের কারণে হয়? সেগুলো হচ্ছে ক্যাডমিয়ামের কারণে হয়। ওকে, আসেন তারপরে যাই। এরপর আমাদের একদম আমরা পরিমাণগত চলে আসতেছি। এখান থেকে আমাদের এই ক্রমটা অবশ্যই লাগবে, যে জারণ ক্ষমতার ক্রম নিচের কোনটি? সেটা হচ্ছে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন। কিসের ক্রম? জারণ ক্ষমতা বৃদ্ধির ক্রম। ঠিক আছে, আচ্ছা। এরপরে নিচের গুলো তো আমরা দেখতেছি যে গ্যাসীয় জারক, তরল জারক, কঠিন জারক, সবগুলোর উদাহরণগুলো অবশ্যই আমাদের লাগবে। উদাহরণগুলো অবশ্যই লাগবে। যে গ্যাসীয় জারক ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, ওজোন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। হ্যাঁ, তরল জারক কোনগুলা? ব্রোমিন, পারক্সাইড হাইড্রোজেন, তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড, সালফিউরিক অ্যাসিড। আর কঠিন জারক কোনগুলা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ফেরিক ক্লোরাইড। ঠিক আছে, এগুলা। আর নিচে যদি আমরা আসি, তাহলে বিজারকের আমরা উদাহরণ পাবো। বিজারক, বিজারক গ্যাসীয় বিজারক হচ্ছে হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, H2S, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তরল বিজারক কোনগুলা? নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, তারপর হচ্ছে হাইব্রোমিক অ্যাসিড, হাইড্রোইক অ্যাসিড। ঠিক আছে। আর কঠিন বিজারক দেখতেছি যে আমাদের ফেরাস লবণ, স্টেনাস ক্লোরাইড, তারপর হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড, তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিড, আর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। ওকে, তাহলে এখান থেকে আমাদের উদাহরণগুলো লাগবে, যে কোনটা হচ্ছে আমাদের তরল জারক, কোনটা হচ্ছে আমাদের গ্যাসীয় জারক। অবশ্যই উদাহরণগুলো ভালো করে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আসেন তারপরে যাই। তারপরে আমাদের হচ্ছে এখানে এই চারটা অবশ্যই লাগবে, এটা 100% লাগবেই। হ্যাঁ, এবং এইখান থেকে আমাদের কি কি লাগবে একটু বলি। প্রথমে আমাদের হচ্ছে মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জের রেঞ্জটা ভালো করে মনে রাখতে হবে। দেখেন, মিথাইল রেড, এখানে দুটো শব্দ মানে দুটা লেটার কিনা, দেখেন 4.2 আছে। ওকে, আর মিথাইল অরেঞ্জে তাহলে দুটা থাকবে না, এখানে হচ্ছে 4.4 থাকবে। এটা হচ্ছে একটা মনে রাখার ট্রিক। ওকে, এরপর আমরা আসি যে এইগুলো মনে রাখবো কেমন। ঠিক আছে, তো মনে রাখা খুব ভালো করে বলে দিই। যদি কথার শেষে আইল থাকে, কি? কথার শেষে আইল থাকে, তাহলে এরা হলুদ দিবে। কিন্তু কোথায়? আরে, ক্ষারীয় মাধ্যমে এরা হলুদ দিবে। ঠিক আছে। আর যদি হচ্ছে আমাদের শেষে অল থাকে বা মল থাকে, এরাও হচ্ছে হলুদ দিবে, কিন্তু অম্লে। কি হবে ভাই? আসেন একটু বলি। দেখেন, হ্যাঁ, যেমন হচ্ছে ক্রিসল, ক্রিসল, তাই কি না? দেখি একটু, হ্যাঁ, ক্রিসল, ফেনল, থাইমল। হ্যাঁ, সব অল অল আসতেছে কিনা? তারপর হচ্ছে আম, এই তো আগে যেগুলো অল গুলা, দেখেন সবগুলা হচ্ছে আমাদের আহ, অম্লীয় মাধ্যমে হলুদ দিছে, দিছে কিনা? দেখেন, এই যে অম্লীয় মাধ্যমে হলুদ দিছে, পাইছেন? ওকে, এরপর আমাদের যেগুলা শেষে আইল আছে, কি? এই যে আইল, আইল গুলা দেখেন, যে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। হ্যাঁ, এই সবগুলা দেখেন আমাদের ক্ষারীয় মাধ্যমে, কোথায়? দেখেন ক্ষারীয় মাধ্যমে হলুদ দিছে, দিছে কিনা? বুঝছেন কি? তাইলে আমাদের শুধু একটা এক্সেপশন আছে, কোনটা? এই থাইমল ব্লুটা। থাইমল ব্লুটা একটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে দেয় হচ্ছে আমাদের হলুদ, সেটা ঠিক আছে, বাট এই অম্লীয় মাধ্যমেরটা আমাদের দেয় হচ্ছে লাল। ঠিক আছে, তাহলে এই দুটো একটু এক্সেপশন,
বাট এটা কিন্তু মিলতেছে যে ক্ষারীয় মাধ্যমের অল থাকলে হলুদি হচ্ছে, এই যে হলুদি হচ্ছে, ঠিক আছে। আর আইল গুলা তো হলুদে দিচ্ছে, আমাদের শুধু এক্সট্রা হিসেবে মুখস্থ করতে হচ্ছে কোনগুলো একটু দাগিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের ফেনফথিলিনটা মুখস্থ করতে হবে, আর হচ্ছে থাইমল ব্লু অম্লটা, ঠিক আছে। এবং আমাদের পিএইচ রেঞ্জ গুলা দেখেন আস্তে আস্তে উপরের দিকে বাড়তিছে, তো এটা ইজিলি পারা যায়। আমি যদি পিএইচ রেঞ্জ মুখস্থ করতে বলি তাহলে অবশ্যই হচ্ছে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ লাগবেই। এবং আমাদের হচ্ছে আম, যেটা কি বলতেছি আমরা, কি হলো ফিনোক্সিলিন, হ্যাঁ, আর ক্রিসল রেড, এই দু একটু আমাদের জাস্ট রেঞ্জ গুলো একটু করে নেবো, ঠিক আছে। ওকে। আর এবং রং গুলো তো আমরা বলেই দিলাম যে যেগুলা হচ্ছে আইল থাকবে শেষে সেগুলা হচ্ছে হলুদ কিসে আমাদের হচ্ছে ক্ষারীয়তে, যেগুলো শেষে অল থাকবে সেগুলো হচ্ছে হলুদ কিসে অম্লীয়তে। এবং ওর সাথে লাস্টে যে নামটা থাকে সেটা হচ্ছে অন্য মাধ্যমে, যেরকম কিশোর রেডে হচ্ছে হলুদ তো হইলোই অম্লে, রেড আছে তার মানে লাল হবে হচ্ছে ক্ষারীয়তে। ওকে, ক্লিয়ার। ওকে, পরে যাই। তারপর আমাদের এই যে এখান থেকে লাগবে যেটা, সেটা হচ্ছে প্রতিটার উদাহরণ। হ্যাঁ, প্রতিটার উদাহরণ লাগবে, যে আমাদের তড়িৎ সুপরিবাহীর উদাহরণ কোনগুলা, এই যে কোনো ধাতুগুলাই হচ্ছে আমাদের তড়িৎ সুপরিবাহী। অর্ধপরিবাহী কোনগুলা, এই যে জার্মেনিয়াম, সিলিকন, যে ছয়টা আছে, তাই না? আচ্ছা, আর লাস্ট হচ্ছে সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টরের থেকে আমাদের এই সংকেতটা তো অবশ্যই লাগবে। সংকেতের পরে কোন তাপমাত্রায় তারা সুপার কন্ডাক্টর, এটা ক্যালভিন না সেলসিয়াস, এটুকু লাগবে। যে NB3G, এটা হচ্ছে 23.2 ক্যালভিনে। আর YbA2Cu3O7, এটা এটা আমাদের কখন 90 ডিগ্রি ক্যালভিন, 90 ক্যালভিন, ঠিক আছে। ওকে। তারপর শিল্পক্ষেত্রে আমাদের তড়িৎ বিশ্লেষণের ব্যবহারটা থেকে আমাদের কোশ্চেন আসে, বলবে যে ডাউন পদ্ধতিতে কি তৈরি করা হয়। দেন একটা হচ্ছে ডাউন, ডাউন পদ্ধতিতে হচ্ছে আমাদের গলিত সোডিয়াম ক্লোরাইড। আর যদি বলি ডাউ, কি ডাউ, তাহলে ডাউ হচ্ছে আমাদের ফেনল তৈরিতে, ঠিক আছে। ডাউ পদ্ধতিতে আমাদের ফেনল তৈরি হয়। আর এটা কি ছিল, এটা ছিল ডাউন, এটা ছিল ডাউন, ঠিক আছে। আর তারপর হচ্ছে মার্কারিক অ্যাসিড সেলে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় বিশ্লেষণ করি, তাহলে তিনটা জিনিস উৎপন্ন হয়, একটা সোডিয়াম অক্সাইড, একটা হাইড্রোজেন, আর একটা হচ্ছে ক্লোরিন। এখানে কি আমার সোডিয়াম উৎপন্ন হয়? না, হয় না। তাহলে কোনটা এই আমাদের পদ্ধতিতে হয়, হয় না? এখানে যেহেতু তিনটা অপশন আছে, ইজিলি কোশ্চেন বানানো যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমাদের পরে গুলো একটু রিডিং দেবো, যে আমাদের সোডিয়াম ক্লোরাইড জড়িত করে তৈরি বিশ্লেষণে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড যথাক্রমে ক্যালসিয়াম ধাতু ম্যাগনেসিয়াম ধাতু নিষ্কাশন করে। বক্সাইড বা অ্যালুমিনিয়াম সংকেতটা লাগবে, এখান থেকে অ্যালুমিনিয়াম বা ধাতু নিষ্কাশন করা হয়, ঠিক আছে। তারপর লাস্টে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, আমাদের যে ইলেকট্রোপ্লেটিং করি, এর ফলে আমাদের নিকেল এবং ক্রোমিয়ামের হচ্ছে যে প্রলেপন দেওয়া হয়, ঠিক আছে। তাই এখান থেকে আমরা এই লাইনগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবো, ঠিক আছে। ওকে, পরে আসি। আচ্ছা, এখান থেকে আমাদের সক্রিয়তা সিরিজটাই আসলে লাগবে, যে সক্রিয়তা সিরিজ থেকে কোশ্চেন আসবে বলে যে কোনটা সক্রিয়তা সবচেয়ে বেশি, কোনটা সক্রিয়তা সবচেয়ে কম। হ্যাঁ, এটা মনে রাখছিলাম এভাবে, যে লিখবা কা না, ম্যাগনেসিয়াম এলো, তারপর হচ্ছে যেন ফিরে পাবে কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়। তো এখানে অনেকগুলা যদিও মিস যায় আমার এই ছন্দে, বাট হচ্ছে যে কটা আসে সেই কটা থেকে আমরা ইজিলি হচ্ছে এখান থেকে অপশন কাট আউট করে বের করতে পারি। এবং আমরা মনে রাখবো যে নিচের দিকে যত হচ্ছে যাব আমরা হচ্ছে সক্রিয়তা কমবে, বাট যখন এটা আয়ন আসবে তখন নিচের দিকে সক্রিয়তা সবচেয়ে বেশি, উপরের দিকে সক্রিয়তা তত কম, কিসের, আয়নের, ঠিক আছে। এবং এখান থেকে কোশ্চেন আসবে যে নিচের কোনটা হচ্ছে পানি থেকে হচ্ছে H2 প্রতিস্থাপন করতে পারে, নিচে কোনটা স্টিম থেকে H2 প্রতিস্থাপন করতে পারে, কোনটা অ্যাসিড থেকে করতে পারে, ঠিক আছে। এই আর কি। আর নিচের গুলো কোনোটাই পারে না, এই নিচের চারটা, হাইড্রোজেনের নিচের চারটা, এগুলা কিছুই পারে না, ঠিক আছে। ওকে, আসেন তারপরে যাই। তারপর আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বার সম্পর্কে একটু পড়তে হবে, যে এখানকার আমাদের ঘনমাত্রা কতটুকু, তাপমাত্রা কতটুকু, ঠিক আছে। এবং এখানকার বিভব কতটুকু। তাহলে ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি বা 298 ক্যালভিন, এবং আমাদের বিভব কত, 0 ভোল্ট, তাই কিনা। আচ্ছা, এরা হচ্ছে প্রাইমারি বা মুখ্য নির্দেশক, যেটাকে আমরা বলছি হাইড্রোজেন তড়িৎদ্বারকে, তাই কিনা। আর এরপর আছে আমাদের মুখ্য বা সরি গৌণ বা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি ক্ষেত্রে আমাদের যে উদাহরণগুলো, যে ক্যালোমেল, এটার সংকেতটা অবশ্যই লাগবে। তারপর হচ্ছে সিলভার সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, এটা জাস্ট আমাদের যেই ফিগার গুলো আছে, ফিগার গুলো আমরা একটু দেখে নেবো, ঠিক আছে। এবং আরো দুটা আছে নাম, একটা হচ্ছে কুইন হাইড্রন আর একটা হচ্ছে গ্লাস। এরা সবাই কি, এরা সবাই হচ্ছে সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার, ঠিক আছে। ওকে। এরপর আমাদের এখান থেকে পড়তে হবে যে যদি আমাদের ই সেলের মান ধনাত্মক হয় তাহলে কোষটা স্বতঃস্ফূর্ত, যদি ই সেলটা 0 হয় তার মানে ওটা মৃত কোষ, তাই কিনা। আর যদি ই সেল যদি লেস দেন 0 হয় তার মানে ওটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। বাট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের এই পার্ট, যে আমাদের এখান থেকে আমাদের এই জিনিসগুলো মুখস্থ করতে হয়, যে কোনটার ক্ষেত্রে কোনটার মান কিরকম, ঠিক আছে। তাহলে এখানে কোনটার মান কিরকম, যে শুষ্ক কোষ বা ড্রাই ব্যাটারির ক্ষেত্রে এটা হচ্ছে 1.5 ভোল্ট, লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে 2 ভোল্ট করে আমাদের থাকে মোট ছয়টা 12 ভোল্টের, ঠিক আছে। ক্যালকুলেটর ব্যাটারি মার্কারি, যেটা মার্কারি হচ্ছে 1.3,
ক্যালকুটাস সিলভার ব্যাটারি, সতে সিলভার দেখেন 16, সতে সিলভার, সতে 16। লিথিয়াম আয়ন ব্যাটারি সবচেয়ে বেশি, এটা হচ্ছে 3.7 ভোল্ট। আর লাস্টের হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল, যেটা হচ্ছে 1.23 ভোল্ট। এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আসেন তারপর আমাদের এখানে এই সুবিধা অসুবিধাগুলো করতে হবে। যে লেড লেড স্টোরেজ বা লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে সুবিধা অসুবিধা কি? লেড স্টোরেজের ক্ষেত্রে নিম্ন রোধ, যত হেডলাইন গুলো পড়বো এবং হচ্ছে মানগুলো দাঁড়ানো লাইনের, ঠিক আছে? তাহলে লেড লেড স্টোরেজ যেটা, সেটা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ অনেক কম, 0.001 ওহম। আর ঘড়িতে যে আমরা লিথিয়াম ব্যাটারি, সেটার ক্ষেত্রে আমাদের প্রায় 100 ওহম থাকে হচ্ছে কি অভ্যন্তরীণ রোধ। এগুলো হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, এটার চার্জ লেভেল পরীক্ষা করা যায়, যেটা হচ্ছে পূর্ণ ব্যাটারিতে কতটুকু, 1.29 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই না? এবং এটা খুব সহজেই পাওয়া যায়। এগুলো হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারির সুবিধা। এখন যদি আসি অসুবিধা কি, তাহলে এরা হচ্ছে এসিড বার্ন বিপদ আছে, এখানে হচ্ছে রিচার্জেবলের ক্ষেত্রে এইচপিএস গ্যাস নির্গমন হয়, তারপর ইলেকট্রোলাইট লেভেলের সমস্যা, তারপর ভারী ব্যাটারি বহন করতে সমস্যা হয়, এবং এরা হচ্ছে পরিবেশ দূষণ করে। কারণ কি, আমরা জানি যে লেড যখন মাটিতে মিশে তখন কি হয়, পরিবেশ দূষিত হয়, তাই কিনা? ওকে, তারপর আমরা নিচে আসি লিথিয়াম ব্যাটারির সুবিধা অসুবিধা। এরা ওজনে হালকা, তারপর পরিবেশ দূষণ এবং হচ্ছে পাওয়ার স্থায়িত্ব আছে। আর এগুলো হচ্ছে সুবিধা, বাট এর অসুবিধাগুলো বেশি, তাই না? যে এরা হচ্ছে রিচার্জেবল নয়, এরা হচ্ছে বিপজ্জনক, যেহেতু লিক হয়ে যেতে পারে। আর হচ্ছে কমার্শিয়াল স্টোরেজ অসুবিধা। তার মানে এখানে তিনটা অপশন আছে, আমার সুবিধা থেকে যে কোনো একটা তুলে দিতে পারে, যে ওজনে হালকা কি সুবিধা না অসুবিধা। ওকে, আচ্ছা, তাহলে লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে সুবিধা অসুবিধা এগুলা রিডিং দিয়ে দিবেন, বাট মেইনলি ছিল এটা আর তার আগেরটা। ওকে, আর আমি শেষের অধ্যায় কেন দিইনি, কারণ শেষের অধ্যায় হচ্ছে অনুশীলন থেকে কোশ্চেন আসবে শিওর। হ্যাঁ, তাই অনুশীলনীটা একটু ভালো করে দেখে নেবেন। এবং কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনীর উপরে কোনো কথা নাই, ঠিক আছে? অনুশীলনীর উপরে কোনো কথা নাই, ঠিক আছে? তো অল দ্য বেস্ট, আই উইশ যে সবার ভালো পরীক্ষা হোক, এবং যেরকম পরিশ্রম করছি আমরা সেরকম যেন একটা রেজাল্ট আসে, এটুকুই দোয়া থাকবে ইনশাল্লাহ। ওকে, অল দ্য বেস্ট।